আসসালামু আলাইকুম। চিটাগাং টকসে স্বাগত জানাই। আমি আক্তার হোসেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মাইনকা সিপাই বাংলাদেশ। তিনটা বৃহৎ শক্তির টানাহেজড়ার ভিতরে বাংলাদেশ একটা কঠিন চ্যালেঞ্জের শিকার। এই তিনটা বৃহৎ শক্তি হচ্ছে ভারত, চায়না এবং যুক্তরাষ্ট্র। এই তিন বলয়ের টানাহেজড়ার মধ্যে থেকে স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করা, স্বাধীন বিদেশ নীতি অবলম্বন করা বাংলাদেশের জন্য একটা চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে। যদিও ইতিমধ্যে আমাদের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, আমরা কোনো দেশের অনুগত হয়ে থাকতে চাই না, আমরা স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করতে চাই। বাংলাদেশের সংসদে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান কিছুদিন আগে পার্লামেন্টে বলেছেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি স্বাধীন হতে হবে, কারো প্রভুত্ব নয়। এবং তিনি বলেছেন, তিস্তা প্রকল্প বাস্তবায়নে সরকারকে সব ধরনের সহযোগিতা সাপোর্ট করবে জামাত, কারো রক্তচক্ষুকে জামাত ফরওয়া করবে না। এমন একটা অবস্থায় চায়না, ভারত এবং যুক্তরাষ্ট্রের এই ত্রিপাক্ষিক বলয়ের মাঝখানে বাংলাদেশকে নিয়ে যে টানাহেজড়া চলছে, বাংলাদেশ সত্যি একটা মাইনকার চিপার মধ্যে পড়েছে। কারণ বিগত সময়ে ইউনুস রেজিম ছাড়া তার আগে যে সময়টা বাংলাদেশ সম্পূর্ণরূপে একপাক্ষিক মানে ভারতমুখী পররাষ্ট্রনীতি অবলম্বন করেছে। ভারতের কথায় সব কিছু হয়েছে, পাকিস্তানের সাথে সম্পর্ক কাটছাট হয়েছে, চায়নার সাথে যতটুকু দরকার অতটুকু হয়েছে। অনেক কিছুই একেবারে বলতে গেলে ভারতের পকেটের ভিতরেই ছিল। সেই অবস্থা থেকে একটা রাষ্ট্র 17 বছর থেকে হঠাৎ করে পরিবর্তন, যেটা ইউনুসের রেজিমের শুরুতে স্টার্ট হলো স্বাধীন পররাষ্ট্রনীতি, ইউনুসে এটা সূচনা করেছে শেখ হাসিনা যাওয়ার পরে। বর্তমান সরকারও মনে হচ্ছে সেটা কন্টিনিউ করতে চায়। তার পররাষ্ট্রমন্ত্রী দুইটা দেশ সফর করলেন, ভারত এবং চায়না। নিঃসন্দেহে ভারতও বাংলাদেশকে আবার প্রস্তাব দিয়েছে আগের মতো করে পরকীয়া করার জন্য। চায়নাও তো প্রস্তাব দিয়েছে চায়নার প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে। দুইটা দেশ সফর করে এসে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলেছে, খেলার মাঠে বাংলাদেশ চায়না এবং ভারতের জন্য একটা ফুটবল হতে পারে না। অর্থাৎ যে যখন ইচ্ছা গোল করার জন্য লাথি মারবে ফুটবলে, এবং আমরা হয়ে উঠবো একটা ফুটবল। খুবই সুন্দর একটা উদাহরণ দিয়েছে, এবং এটাতে বাংলাদেশের স্পষ্ট পররাষ্ট্রনীতির একটা ইঙ্গিত পাওয়া গেছে, স্বাধীন পররাষ্ট্রনীতির একটা ইঙ্গিত পাওয়া গেছে। বাংলাদেশের পররাষ্ট্রনীতি সম্পর্কে বিভিন্ন জার্নালে যেটা লেখা আছে, বাংলাদেশের পররাষ্ট্রনীতি দেশটির জাতীয় স্বার্থ রক্ষায় সেই দেশের সংবিধান দ্বারা নির্বাচিত স্বার্থ সংশ্লিষ্ট কৌশল এবং তার বৈদেশিক সম্পর্কের গভীরে বিভিন্ন লক্ষ্য অর্জনের জন্য গঠিত। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সে দেশের সংবিধানের সংশ্লিষ্ট অংশের নির্দেশনা অনুযায়ী পররাষ্ট্রনীতি প্রণয়ন ও প্রয়োগ করে। বাংলাদেশের মৌলিক পররাষ্ট্রনীতি বাংলাদেশের সংবিধানের 25 অনুচ্ছেদে বর্ণিত বিধানসমূহ থেকে উদ্ভূত। রাষ্ট্র তার সার্বভৌমত্ব ও সমতার প্রতি সম্মান বজায় রেখে অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয়সমূহ হস্তক্ষেপ থেকে বিরত থাকবে, আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান চাইবে এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের নীতিমালার প্রতি শ্রদ্ধার উপর ভিত্তি করে আন্তর্জাতিক সম্পর্ক স্থাপন করবে। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ না করা এবং সাধারণ ও সম্পূর্ণ নিরস্ত্রীকরণের জন্য সংগ্রাম করা। প্রতিটি মানুষের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং তার নিজের পছন্দ অনুযায়ী নিজস্ব সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলাকে সমর্থন করা এবং সাম্রাজ্যবাদ, উপনিবেশিকত্ব বা জাতি বিদ্বেষের বিরুদ্ধে সংগ্রামরত সারা বিশ্বের সকল নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো। যেমন রোহিঙ্গাদের পাশে আমরা দাঁড়িয়ে আছি অবশ্য বুঝতে পারছি না, শুনতেও পাচ্ছি না, যাই হোক সে বিষয় নিয়ে আমরা পরে আলাপ করব। এখন আমরা দেখলাম যখন ইউনুস সরকার ক্ষমতা আসলো 2025 সালের জুন মাসে চায়নার কুনমিং শহরে বাংলাদেশ, চায়না, পাকিস্তান তিনটা দেশের একটা জোট গঠনের জন্য একটা বৈঠক হয়। সেই বৈঠকে কুনমিংয়ের সেই বৈঠকে তিন জাতি একত্র হয়ে একটা ওয়ার্কিং গ্রুপ গঠন করার সিদ্ধান্ত নেয়। তারা 12টি সেক্টরে কাজ করার সিদ্ধান্ত নেয়। তার মধ্যে রয়েছে ট্রেড, ইনভেস্টমেন্ট, মেরিটাইম অ্যাফেয়ার্স, হেলথ অ্যান্ড এগ্রিকালচার, ইকোনমিক অ্যাফেয়ার্স।
এবং তারা এই সিদ্ধান্ত নেয় যে পাকিস্তানের করাচি এবং বন্দর, বাংলাদেশের চট্টগ্রাম বন্দর, এগুলার মধ্য দিয়ে একটা ঘনিষ্ঠ সহযোগিতা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ গড়ে তুলবেন। তারা পাকিস্তানের ইনফ্রাস্ট্রাকচার খাত, চায়নার পুঁজি এবং প্রযুক্তি এবং বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং এবং ওয়ার্কফোর্স বা কর্মী বাহিনী, জনশক্তি, এগুলাকে কাজে লাগিয়ে তারা পারস্পরিক তিনটা দেশ একসাথে কাজ করবে। খুবই চমৎকার একটা সিদ্ধান্ত ছিল, কিন্তু সেটা ইউনূস রেজিমের শুরুতেই বৈঠকটা হয়। কিন্তু এই ধরনের ত্রিপাক্ষিক জোটে বাংলাদেশ, পাকিস্তান এবং চায়নার জোটে যুক্তরাষ্ট্রের কতটুকু সমর্থন থাকবে সেটা একটা বিষয়। কারণ চায়নার দিকে ঝুঁকতে গেলে যুক্তরাষ্ট্র টানে, ভারতও টানে, আবার ভারতের দিকে ঝুঁকলে চায়না টানে। এই যে মাইনকার চিপায় বাংলাদেশ, এটা একটা কঠিন অবস্থা। সম্প্রতি আমরা দেখেছি যে রোহিঙ্গা সমস্যা যখন উদ্ভূত হলো, চায়নার সমর্থন চাইল বাংলাদেশ। তখন শেখ হাসিনা ক্ষমতায়, চায়নার পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসলেন এবং বাংলাদেশ তার কাছে সহযোগিতা চাইলেন যে রোহিঙ্গাদের যেন প্রত্যাবর্তন করা যায়। এবং ওই পররাষ্ট্রমন্ত্রী, যিনি এখনও দায়িত্বে আছেন, তিনি রেঙ্গুনও ভ্রমণ করলেন, মায়ানমারের রাজধানী নেপিডো বলে এখন। এবং আমরা আশা করেছি যে চায়নার একটা সিগন্যাল হাসিনা পাবে এবং তিনি রোহিঙ্গাদের ফেরত পাঠাতে পারবে। কিন্তু চায়না খুব একটা গ্রিন সিগন্যাল দিল না, বা এগিয়ে আসলো না, অথবা চায়নার কথা মিয়ানমার শুনলো না, যে কোনো একটা কিছু। চায়নার সাথে রোহিঙ্গা ইস্যু নিয়ে হাসিনা কিন্তু একটা দর কষাকষি করেছে, সে চেষ্টা করেছে। চায়না যদি রোহিঙ্গার ক্ষেত্রে সমর্থন দেয়, তাহলে চায়নাকে দিয়ে বড় বড় প্রজেক্ট তো বাংলাদেশে করানো কোনো অসম্ভব কিছু নয়। কর্ণফুলী টানেলও চায়না করলো এবং তিস্তা প্রকল্পও চায়নাকে দিয়ে করানোর জন্য সে রেডি করেছিল। কিন্তু সম্ভবত আমার ধারণা, রোহিঙ্গা ইস্যুতে চায়না যেহেতু এগিয়ে আসেনি এবং ভারতকে এই তিস্তা প্রকল্প দিয়ে দিতে চেয়েছিল হাসিনা, অর্থাৎ মানে একটা চায়নার কাছে একটা নিজের দাম বাড়ানোর জন্য চেষ্টা করেছিল, কিন্তু এটাতে কোনো ফল বয়ে আসেনি, বরং চায়না আরও খেপে গিয়েছিল। ভারতের কাছেও সহযোগিতা কিন্তু হাসিনা চেয়েছিল। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ঢাকা এসেছিল, হাসিনা তাকে বারবার অনুরোধ করেছে ভারত যেন চাপ দেয় মিয়ানমারকে, যে রোহিঙ্গাদেরকে যেন ফেরত নেওয়া হয়। কিন্তু ভারতের চাপ মিয়ানমার অ্যাকসেপ্ট করবে না, যেহেতু তার পাশে চায়না আছে, ভারতের দুশ্মন রাষ্ট্র, তার অভিভাবক। সুতরাং চায়না এক্ষেত্রে একেবারে, ভারত এক্ষেত্রে একেবারে নিষ্ক্রিয়। সুতরাং ভারতের সহযোগিতাও হাসিনা পেল না, এবং চায়নারও গ্রিন সিগন্যাল না পাওয়াতে রোহিঙ্গা সমস্যাটা যেটি মেরেছিল সেটি বেড়ে রয়ে গেছে। আমাদের স্বাধীন পররাষ্ট্রনীতি অবলম্বন করতে আমাদের বর্তমানে কষ্ট হচ্ছে কেন? বিগত 17টি বছর যেহেতু আমরা স্বাধীন ছিলাম না পররাষ্ট্রনীতির ক্ষেত্রে, আমাদের স্বাধীনতা ছিল না। আমাদের এখানে সরকার কী হবে, মন্ত্রী কী হবে, পররাষ্ট্রমন্ত্রী কী হবে, শিক্ষামন্ত্রী কী হবে, এইসবও বাইরের দেশ থেকে নির্ধারণ করা হতো। এমনকি এমপি নির্বাচনে আমরা শুনেছি যে নমিনেশন পর্যন্ত সেখান থেকে নির্ধারণ হয়ে আসতো, টাকা পয়সারও ভাগ বাটোয়ারা হতো। যাই হোক, একটা চমৎকার কাজ ভারত করেছে, একটা রাষ্ট্রকে কীভাবে চুষে খেতে পারে, পৃথিবীর ইতিহাসের নজিরবিহীন ঘটনা। সেখান থেকে বেরিয়ে আসার পর ইউনূস রেজিম, শুরুতে ইউনূস চেষ্টা করেছে এটাকে মোকাবেলা করে মাইনকার চিপা থেকে বেরিয়ে আসার জন্য। অনেক কষ্ট হয়েছে তার, কিন্তু তারপরেও সে পাকিস্তানের দিকে ঝুঁকেছে। পাকিস্তানের মন্ত্রী, সামরিক বাহিনীর লোকজন এখানে আসা যাওয়া করেছে, একটা ব্যালেন্স সৃষ্টি করতে চাচ্ছিল সে, যে আমরা শুধু ভারতের হব কেন, আমরা একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্বের যে কোনো দেশের সাথে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আমরা সম্পর্ক করতে পারি, সম্পর্ক ভাঙতেও পারি, কিন্তু আমরা একপাক্ষিক হবো কেন, আমরা তো সবার সাথে সম্পর্ক রাখবো। এটাই ইউনূস রেজিমে ইউনূস শুরু করেছিল। এবং সেই জন্য ভারতের সাথে কিন্তু অনেক ধরনের টানা আসতে হয়েছে, অনেক ধরনের হুমকি থ্রেট এসেছে, কিন্তু ইউনূস এটা মোকাবেলা করেছে। এবং পাকিস্তানের সাথে যে সম্পর্কের সূচনা ইউনূস করে গেছে, সেটা এখনও কিন্তু বর্তমান সরকারও কন্টিনিউ করে যাচ্ছে। বর্তমান সরকার বুঝতে পেরেছে যে মাইনকার চিপা থেকে বেরিয়ে আসতে বাংলাদেশে চায়না, পাকিস্তান, তুরস্ক এদের সাথে একটা ভালো সম্পর্ক লাগবে। এখানে বিপত্তি হচ্ছে, চায়নার কোনো ব্লকে যদি বাংলাদেশ যায়, যেমন বাংলাদেশ, পাকিস্তান, চায়না যদি একটা জোট গঠন করে, ভারত মনে করবে এটা অ্যান্টি ইন্ডিয়ান জোট, তখন বাংলাদেশকে তারা দুশ্মন মনে করবে, স্বাভাবিক। এবং আমেরিকাও চায়নার সাথে যাওয়াটা আমাদের পছন্দ করে না, কিন্তু বাংলাদেশের অনেক কিছু চায়নার উপর নির্ভরশীল। আমাদের আমদানি পণ্যের বৃহৎ অংশ চায়না থেকে আসে, এবং আমাদের সেনাবাহিনীর যে ইকুইপমেন্টগুলো, মিলিটারি ইকুইপমেন্ট, ডিফেন্স ইকুইপমেন্টের 70% চায়না থেকে ইম্পোর্ট হয়। তাহলে চায়নার উপর যে আমাদের নির্ভরশীলতা, এটা তো যুক্তরাষ্ট্রকে বুঝিয়ে বলতে হবে আমাদেরকে, যে আমরা চায়নার দিকে ঝুঁকলেই যুক্তরাষ্ট্র এখানে বাড়াবাড়ি করবে, ভারত বাড়াবাড়ি করবে।
কিন্তু চায়নার উপর তো আমাদের অর্থনৈতিক এবং বাণিজ্যিক একটা বড় মাপের নির্ভরশীলতা আছে, প্রযুক্তিগত নির্ভরশীলতা আছে। এটা তো বুঝতে হবে যে আমাদের দেশের ডেভেলপমেন্টের জন্য চায়নাকে আমাদের লাগবেই। তো এক্ষেত্রে এখন বাংলাদেশের করণীয়টা কী? বাংলাদেশ 80-র দশক 90-র দশকে কেমন পররাষ্ট্রনীতি অনুসরণ করেছিল সেদিকে ফিরে যেতে পারে। যেমন এরশাদ রেজিমে আমরা দেখেছি যে এরশাদ কিন্তু খুব সুন্দর একটা ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করেছে। কেউ বলতে পারবে না এরশাদকে সে কিনে নিয়েছে। সে রাজীব গান্ধীর সাথে, বেনজির ভুট্টোর সাথে, সবার সাথে সুন্দর সম্পর্ক। এবং ইউরোপে একেবারে ফ্রাঁসোয়া মিতেরা, যুক্তরাষ্ট্রে জর্জ বুশ, কার সাথে সৌদি বাদশা ফাহাদ, কত সুন্দর চলেছে। এই ধরনের কোনো কথাবার্তাই আসেনি তখন যে বাংলাদেশ শুধু আমাদের সাথে থাকবে, চায়নার সাথে থাকবে না। চীনের প্রধানমন্ত্রী লি পেং ছিল এরশাদের সময়, আমার মনে হয় প্রতি 2 মাস 3 মাস পরে ঢাকা আসতো তিনি। বাংলাদেশকে অনেক কাছে চাইতো তারা, যেহেতু ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্ক ছিল না চায়না। এরশাদ যখন চায়না গেল, সামরিক বাহিনীর ট্যাঙ্ক যে তৈরি করে, ট্যাঙ্ক কারখানাতে তাকে নিয়ে যাওয়া হলো। ট্যাঙ্ক চয়েস করবে সে বাংলাদেশের জন্য কিনবে। তো বাংলাদেশ টেলিভিশনের রাত্রে সংবাদের মধ্যে বলা হচ্ছে যে বাংলাদেশের রাষ্ট্রপতি প্রথম যাকে ট্যাঙ্ক কারখানাতে সরাসরি প্রবেশ করার জন্য অনুমতি দেওয়া হয়েছে, অথবা এতটুকু সম্মান করা হয়েছে। এরকম একটা সম্পর্ক ছিল। চায়নার সাথে সম্পর্ককে তো ভারত খারাপ চোখে দেখে নেয়। তখন তো রাজীব গান্ধী বলেনি আপনি চায়না দৌড়াচ্ছেন কেন। পাকিস্তানের সাথে কত ঘনিষ্ঠতা। পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক ঢাকা আসলো, উড়ির বা উর্কির চরে বন্যা হলো, সেখানে গেলে উনি ত্রাণ সামগ্রী বিতরণ করলো। মোহাম্মদ খান জুনেজো আসলো, প্রথম সার্ক সম্মেলন ঢাকা জাতীয় সংসদ ভবনে হলো 85 সাল। আমাদের বয়স অনেক কম, বাট কিন্তু সবই মনে আছে, আমরা টেলিভিশনে দেখতাম এসব। বেনজির ভুট্টো আসলো এরশাদ ক্ষমতা থাকতে। আবার জিয়াউল হক যখন মারা গেল, এরশাদ তখন গিয়ে জায়নাজা অনুষ্ঠানে উপস্থিত হলো আল ফয়সাল মসজিদের কবরস্থানে। লাইভ দেখিয়েছে বাংলাদেশ টেলিভিশনে। মানুষ কীভাবে এসব ভুলে যায়? আমাদের মিডিয়া বা গণমাধ্যম হয়তো তখন এত বিস্তৃত ছিল না, বাট কিন্তু কিছু তো মনে রাখা উচিত যে আমরা তো একসময় ভারসাম্যমূলক পররাষ্ট্রনীতি, স্বাধীন পররাষ্ট্রনীতি আমরা অনুসরণ করেছি, সবার সাথে আমরা চলেছি। বাংলাদেশের বয়স যখন 8 বছর, তখন প্রেসিডেন্ট জিয়া রহমান প্রস্তাব দেয় আসুন আমরা সার্ক প্রতিষ্ঠা করি, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা করি, আমরা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন করি। ভারত, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, ভুটান সবাইকে একটা একটা চিঠি পাঠাসি। কত দুর্দশী চিন্তা যে দক্ষিণ এশিয়ার 7 দেশ আমরা একসাথে থাকবো, এটা আমাদের জনগণের জীবন মানের উন্নয়ন হবে, অর্থনৈতিক উন্নয়ন হবে। সেটা যে কত সুদূর প্রসারী চিন্তা ছিল জিয়া রহমানের। যদি উনি সার্ক দেখে যেতে পারেন না, 81-তে উনি মারা যাওয়ার পর এই সম্মেলনটা পিছিয়ে যায়, কিন্তু বন্ধ হয় নাই, শুরু হয়। এরশাদ এটা উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেয়। 85 সালের কোনো এক সময় ঢাকায় 7 দেশের রাষ্ট্রপ্রধান একত্র হয়ে যেন একটা উৎসব ছিল আমাদের দেশে। শিশু মাত্র 8-10 বছর বয়সে, 15 বছর বয়সে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার নেতৃত্ব দিচ্ছে। আর সেই বাংলাদেশকে এখন ভারত তার পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে বলেছে, সবসময় কোডের পকেটে রাখতে চায়। এটা কেমন বিষয়? এই মাইনকারচিপা থেকে বাংলাদেশ কীভাবে বেরোবে? অবশ্যই বেরোবে, এবং সে বেরোয়ার কাজ হয়তো শুরু হয়ে গেছে। আমরা অতীতকে দিয়ে বর্তমানের অবস্থাটা বিশ্লেষণ করার জন্য মানুষকে জানিয়ে দিচ্ছি যে কেমন ছিল আমাদের সাথে ভারত, পাকিস্তান সব দেশের সম্পর্ক। আমরা কেন সে পর্যায়ে ফিরে যাব না? এখন ঢাকায় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আসলো, ইউটিউবে প্রচুর ভিডিও ছাড়া হচ্ছে। কি বিস্ময়কর বিষয়, ঢাকায় কেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আসবে? মনে হচ্ছে জীবনে প্রথম পাকিস্তানের কোনো মন্ত্রী ঢাকায় এসছে। আর কখনো কেউ আসে নাই। এই যে ইউটিউবারেরা, সাংবাদিক নামদারি, তারা যেসব প্রচার চালাচ্ছে, তারা বাংলাদেশের খোঁজখবর কতটুকু রাখে? তারা কি এরশাদের রেজিমটা দেখেছিল? যদি না দেখে, তারা তাদের মুরব্বী যারা আছে তাদের থেকে জেনে নেওয়া উচিত। তাদের কেন পাকিস্তানের সামরিক বাহিনীর লোক এখানে আসবে? কেন আসবে না? পাকিস্তানের সাথে যা কিছু হয়েছে আমাদের 71 সালে হয়েছে, সেটা কি কিয়ামত পর্যন্ত আমরা মনে রাখবো নাকি? আমাদেরকে তো তারা মেনে নিয়েছে একটা স্বাধীন দেশ হিসেবে, এটাই তো যথেষ্ট। এই স্বীকৃতি তো আমাদের দরকার ছিল নাকি? কোন দেশের স্বাধীনতা যুদ্ধ হয় নাই বা স্বাধীনতা সংগ্রাম হয় নাই? ভারতও তো 47 সালে স্বাধীন হওয়ার আগে ব্রিটিশদের বিরুদ্ধে কত কিছু যুদ্ধ, কত কিছু করলো। এখন কি ভারত সারা বছর ধরে 47 নিয়ে কথা বলে? আমেরিকা কি তার স্বাধীনতা নিয়ে সারা জীবনভর কথা বলে? আমরা তো কথা বলবো, আমাদের যখন 26 মার্চ আসবে, 16 ডিসেম্বর আসবে, আমরা অবশ্যই এগুলো মনে রাখবো। কিন্তু সারা বছর ধরে 71 করে কি পাকিস্তানকে তাড়িয়ে দেবো আর ভারত এখানে আমাদেরকে মাইনকারচিপার মধ্যে ফেলে রাখবে? এটা কি হয় কখনো? এবং সেটাই হয়েছে গত 17 বছর ইউনূস রেজিম শুরু হওয়ার আগে পর্যন্ত, যার ফল এখনো ভোগ করতে হচ্ছে সরকারকে। সরকার শুধু অর্থনৈতিকভাবে ঝামেলা মোকাবেলা করতেছে, তারা বিদেশ নীতিতেও কিন্তু খুব কঠিন একটা অবস্থা। কি যুক্তরাষ্ট্র, চায়না, ইন্ডিয়া, 3টা বৃহৎ শক্তি, সবাই নজর কিন্তু বাংলাদেশ। কারণ একটা স্ট্র্যাটেজিক পয়েন্টে আছে বাংলাদেশ, বঙ্গোপসাগরের এমন জায়গায়
এখানে অনেকে ঘাঁটি করতে চায়, যুক্তরাষ্ট্র চায় ওখানে একটা নৌঘাঁটি করবে, কিন্তু এটা চায়না আপত্তি জানাবে, বলবো আমার মুখের সামনে এসে আপনি ঘাঁটি করবেন, ভারতও আপত্তি জানাবে, তাহলে বাংলাদেশ কোন দিকে যাবে? এটা একটা বিশাল সংকট। এই জন্য আমরা মনে করি যে মাইনকা চিপে বাংলাদেশ এখান থেকে বেরিয়ে আসায় তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকারের বিশাল একটা চ্যালেঞ্জ, এবং আমরা মনে করি যে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে যদি আন্তরিকভাবে সরকার মনোবল নিয়ে আগায়। যেমন জামাত ইসলামী বলেছে তিস্তা প্রকল্পের জন্য সরকারকে আমরা পলিটিক্যাল সাপোর্ট করব। এটা বিশাল কথা, বিশাল সাপোর্ট এটা। কারণ পলিটিক্যাল সাপোর্ট করলে সরকার দেখাতে পারবে যে আমার দেশের জনগণের সরকার অংশ, বিরোধী দলের অংশ, মানে পুরো দেশের জনগণ আমরা একসাথে আছি, আমরা এটা বাস্তবায়ন করবো, চায়নাকে দিয়ে আমরা করবো। এই পলিটিক্যাল সাপোর্টের কথা আমরা একটা ভিডিও বলেছি যে জিয়া রহমানকে পলিটিক্যাল সাপোর্ট করেছিল মাওলানা ভাসানী। সেই পলিটিক্যাল সাপোর্ট নিয়ে জিয়া জাতিসংঘে গিয়ে ভারতের বিরুদ্ধে নালিশ করে দিয়েছিল পানির ন্যায্য হিস্যার জন্য, এবং 5 বছর মেয়াদী চুক্তি করতে ভারত বাধ্য হয়েছিল ঢাকায় বসে। 1978 সাল থেকে 1982 সালের মে মাস পর্যন্ত সেই চুক্তির মেয়াদ ছিল। এটা জিয়া স্বাধীন পররাষ্ট্রনীতি। বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করলে একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জিয়া রহমান, এবং এরশাদ পর্যন্ত স্বাধীন পররাষ্ট্রনীতি ছিল। খালেদা জিয়াটা আংশিক ছিল, পুরোপুরি বলবো না, কারণ খালেদা জিয়ার সময় কিছু কিছু ক্ষেত্রে স্বাধীন হতে পারে নাই, তবে শেখ হাসিনার চেয়ে অনেক বেটার ছিল। কিছু দুর্বলতা ছিল, যেমন ইরাক যখন আক্রান্ত হয় আমেরিকা দ্বারা, আমেরিকান সৈন্য যখন ইরাকে ঢুকে, তখন আশেপাশের দেশগুলো নিন্দা জানায়। পাকিস্তানের পার্লামেন্টে কিন্তু এমপিরা নিন্দা জানিয়েছে যে এই ধরনের আগ্রাসনের প্রতিবাদ করি আমরা। বাংলাদেশের পার্লামেন্টে নিন্দা জানানো হয় নাই, ভয় পেয়েছে যুক্তরাষ্ট্র আবার কি মনে করে। এটা কিন্তু স্বাধীন পররাষ্ট্রনীতি না, সেটা খালেদা জিয়ার সময় হয়েছে। এবং এবার হয়ে গেল যে ইরান যখন আগ্রাসনের শিকার হলো আমেরিকার দ্বারা, বাংলাদেশ কিন্তু নিন্দা প্রস্তাব করে নেয় এবং প্রতিবাদও করে নেয়, যার কারণে ইরান কিন্তু এটা নিয়ে নাকশ হয়েছিল। ইরানের রাষ্ট্রদূত ঢাকায় এটা নিয়ে বক্তব্য দিয়েছে। স্বাধীন পররাষ্ট্রনীতি হলে স্পষ্ট আগ্রাসনের বিরুদ্ধে বলতে হবে, কারণ আমাদের এখানে পররাষ্ট্রনীতি সম্পর্কে এখানে বলাই আছে যে মানবতার পক্ষে কাজ করবে, যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে কথা বলবে। তাহলে আমাদের পররাষ্ট্রনীতি যেটা প্রণয়ন করা হয়েছে সে অনুযায়ী তো আমাদেরকে চলতে হবে। তো আসার কথা, আমাদের বর্তমান সরকার স্পষ্টভাবে বলেছে যে আমরা কোনো একটা দেশের অনুগত হয়ে থাকতে চাই না, কারোর উপর নির্ভরশীল হতে চাই না আমরা, না চায়না না আমেরিকা কিংবা ভারত, আমরা স্বাধীনভাবে কথা বলবো। এই যে সূচনা, আমরা আশা করি এটা বাংলাদেশকে একটা মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করবে, এবং বাংলাদেশ তার স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য স্বাধীন পররাষ্ট্রনীতিকে কাজে লাগিয়ে একটা শক্তিশালী এবং মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত হবে আগামী দিনগুলোতে। আপনারা কি ভাবছেন জানাবেন, মন্তব্য করবেন। ধন্যবাদ, আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।